হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি এই যে চ্যাপ্টার্সে প্রায় 6 নম্বর ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব রেজিস্ট্যান্সের ল বা রোধের যে বিভিন্ন লগুলো, এবং সেখান থেকে আমরা বিভিন্ন কোয়েশ্চেন যেগুলো কম্পিটিটিভ এক্সাম এসছে সেগুলো সলভ করার একটু চেষ্টা করব। তাহলে যারা এই ভিডিওর ক্ষেত্রে বা টোটাল চ্যানেলের ক্ষেত্রে নতুন হয়ে আছেন, তারা প্রত্যেকেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে থাকবে। চলো শুরু করা যাক। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লজ অফ রেজিস্ট্যান্স। লজ অফ রেজিস্ট্যান্স, রোধের যে সূত্রাবলী, রোধের যে কতকগুলো আমরা সূত্র দেখব এবং সেখান থেকে কোশ্চেনগুলোকে ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখেছি ক্লাস 10, সম্ভবত ক্লাস 10-এর 6 নম্বর চ্যাপ্টার ছিল, ওখানে একটা সূত্র ছিল, সেটা হচ্ছে আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ ছিল। এটা যেখানে আরটাকে বলা হয় রেজিস্ট্যান্স, যেখানে রোটাকে বলা হয় রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। এই আরটার নাম হলো রোধ, এটাকে বলা হয় আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। এলটাকে বলা হয় টোটাল পরিবাহীর লেন্থ, আর এটাকে বলা হয় পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই ইকুয়েশনটা ক্লাস 10-এও প্রচুর ইম্পর্টেন্ট ছিল। এখান থেকে রায়ান মার্টিনের পুরো কোশ্চেন সলভ হতো বেশিরভাগই এখান থেকে। তেমনই 12-এর ক্ষেত্রেও আমরা নিট বা জেইই মেন্স যেখানে যাই না কেন, এটা প্রচুর ইম্পর্টেন্ট। 1988 সাল থেকে নিয়ে 2025 পর্যন্ত অন্তত পক্ষে 16 থেকে 20 খানা কোশ্চেন তুলেছে, এতগুলো কোশ্চেন তুলেছে, তা আরো বেশি আছে। তো ম্যাটারটা হচ্ছে রোধের সূত্র আমরা কেন বলছি, কারণ এটা এই যে ডাটাগুলো সম্পূর্ণ ডিপেন্ড করছে কার উপর, রেজিস্ট্যান্সের উপর। তার জন্য এটাকে আমরা স্পেশালি ভাবে কিন্তু রোধের সূত্র বলে থাকি। যেমন আমরা জানি যে পরিবাহীর যে রোধ, এই রোধটা ডিপেন্ড করে কতকগুলো জিনিসের উপরে। একটা জিনিস জানি আমরা যে রোধ উপাদানের উপর নির্ভর করবে। কার উপর নির্ভর করবে? উপাদান। আমি এইটুকু বলেছিলাম যে রেজিস্ট্যান্স বা রোধটা হচ্ছে প্রত্যেকটা পদার্থের একটা নির্দিষ্ট পার্টিকুলারলি বৈশিষ্ট্য। প্রত্যেকটা পদার্থের রেজিস্ট্যান্স বা রোধ আছে, সে মিনিমাম হোক, ম্যাক্সিমাম হোক, কম হোক, বেশি হোক, কিন্তু আছে। কোনো পদার্থ এইরকম নেই যে তার ভিতরে রেজিস্ট্যান্স বা বাধাবল কাজ করে না। তো এই রেজিস্ট্যান্সটা উপাদান কেন বললাম, যে ধাতুটা যদি চেঞ্জ হয়ে যায়, পরিবাহীটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে রোধের মানও কি হবে? চেঞ্জ হবে। কিন্তু একটাই পরিবাহী যদি থাকে, তার জন্য কখনো রেজিস্ট্যান্সের মান চেঞ্জ হবে না। দ্বিতীয় কথা হচ্ছে এই যে রোধাঙ্ক, যেটাকে আমরা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলি বা যেটাকে আমরা রেজিস্টিভিটি বলি। তো প্রশ্ন হচ্ছে এই রেজিস্টিভিটিটাও ধাতুর উপাদানের উপর নির্ভর করবে। প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে, প্রত্যেকটা পরিবাহীর ক্ষেত্রে এই রেজিস্টিভিটির মানটাও কিন্তু আলাদা। একই ধাতুর ক্ষেত্রে সেম বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলা হয়। স্পেসিফিক রেজিস্ট্যান্স, ইংরেজি টার্মগুলো একটু করে মনে রাখবো, কারণ এই টার্মগুলোকে প্রচুর ওরা ব্যবহার করছে। কোথাও কোথাও স্পেসিফিক, এবং কোথাও কোথাও আমাদেরকে দিতে পারে রেজিস্টিভিটি। তারপরে আমরা দেখব যে আরেকটা জিনিসের উপর নির্ভর করে, এটা আর ইকুয়ালস টু রো এর উপর। আরেকটা জিনিসের উপর নির্ভর করবে, সেটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। আরো নির্ভর করে, সেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আরো নির্ভর করে, সেটা হচ্ছে কি টেম্পারেচার। কিন্তু স্যার আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে দেখেছি ডিপেন্ড করছে এতগুলো জিনিসের উপরে, কিন্তু সূত্রটা প্রকাশিত হচ্ছে শুধুমাত্র রো ইন্টু এল বাই এ দিয়ে। কেন? কারণ উপাদানকে কোনো চিহ্ন দিয়ে শো করা যায় না। উপাদানকে কোন চিহ্ন দিয়ে করবো? ওটা তো একটা উপাদান, প্রত্যেক ধাতুর ক্ষেত্রে আলাদা আলাদা হবে, তার জন্য তাকে কোনো আমরা সিম্বল দিয়ে কিন্তু আমরা দেখাতে পারি না। আবার আমরা জানি তাহলে প্রত্যেকটা ধাতু যদি চেঞ্জ হয়, উপাদান যদি চেঞ্জ হয়, তাহলে রেজিস্ট্যান্সের মান তাহলে কি হবে? চেঞ্জ হয়ে যাবে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে রেজিস্টিভিটি, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট পার্ট। এই কনস্ট্যান্ট পার্টটা হচ্ছে প্রত্যেকটা ধাতুর জন্য কিন্তু আলাদা আলাদা আছে। একটা ধাতুর জন্য এই রো এর মান কিন্তু সর্বদা কনস্ট্যান্ট। সে এতটুকু ধাতু হোক, বড় ধাতু হোক, ছোট হোক, সেটার উপর ডিপেন্ড করে না। এই রেজিস্টিভিটিটা কিন্তু কনস্ট্যান্ট একটা পার্টিকুলারলি ধাতুর ক্ষেত্রে বা পরিবাহীর ক্ষেত্রে।
এল আমরা জানি পরিবাহীর যদি দৈর্ঘ্য বেড়ে যায় তাহলে রোধের মান কি হবে, বেড়ে যাবে। এর বাস্তবতা আমরা দেখেছি যে গ্রীষ্মকালীন সময় এবং শীতকালীন সময় দুটো জায়গাকে যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে শীতকালের সময় একটা পোল থেকে আরেকটা পোলে ইলেকট্রিক ওয়্যারগুলো টান টান অবস্থায় থাকে এবং গ্রীষ্মকালীন সময় কিন্তু তারগুলো একটু ঝুলে যায়। কেন ঝুলে যায়? শীতকালের সময় আমরা জানি ধাতুকে তাপ দিলে দৈর্ঘ্য বাড়বে, তাপ কমালে কমালে তারা কি হয়, সংকুচিত হয়। তার মানে স্ট্রেচড হয় এবং সংকুচিত হয়, এটা তাদের সম্ভব। আর আমাদের ফিজিক্স বলছে যদি এল বেড়ে যায় তাহলে রেজিস্ট্যান্সের মান কি হবে, বাড়বে। তাই গ্রীষ্মকালীন সময় আমাদের ভোল্টেজ কিন্তু কম থাকে। কারণ একটাই জিনিস যে পরিবাহীটা ছিল এতটুকু, যখন তাপ বেড়ে গেল দিনের, তখন পরিবাহীর দৈর্ঘ্য এতটুকু হয়তো বেড়ে গেছে। টোটাল আগে ছিল হয়তো 5 সেন্টিমিটার, পরে হয়তো টোটাল 10 সেন্টিমিটার হয়ে গেছে। তার মানে কি পরিবাহীর যখন দৈর্ঘ্য বেড়ে গেল তখন তার ক্ষেত্রে কি হয়ে গেল, রেজিস্ট্যান্স বেড়ে গেল। রেজিস্ট্যান্সের কাজই হচ্ছে একটাই, যে তড়িৎ প্রবাহকে কি করা, বাধা দিয়ে দেওয়া। তড়িৎ প্রবাহ যখন বাধা পাবে আর বাধার বিরুদ্ধে যখন যেতে হবে তখন শক্তিটা কিন্তু বেশি ব্যয় করতে হয়। অর্থাৎ টোটাল কারেন্টের পরিমাণটা কি হয়, বাধা পেলে কি কারেন্ট যেতে পারবে, কারেন্ট স্রোতটা কমে যাবে। তার জন্যই গ্রীষ্মকালে আমাদের ভোল্টেজটা স্লো থাকে, ফ্যানগুলো স্লোলি মুভ করে, বিভিন্ন কিছু। আবার আমরা দেখেছি যে ক্ষেত্রফল, যদি ক্ষেত্রফল বেড়ে যায় তাহলে কিন্তু রোধের মান কি হবে, কমে যাবে। ক্ষেত্রফল বেড়ে গেলে রোধের মান 1/a হতো ইকুয়েশনে, তাহলে আর প্রপোর্শনাল টু হচ্ছে কত, 1/a। ক্ষেত্রফল যদি বেড়ে যায় রোধের মান কি হবে, কমে যাবে। ক্ষেত্রফল যদি কমে যায় রোধের মান কি হবে, বেড়ে যাবে। কি করে আমরা দেখবো এটা? আমরা জানি এটা হচ্ছে একটা নল, এই নলের প্রস্থচ্ছেদটা আমি এতটুকু বললাম, এইটুকু হচ্ছে আমার নলের প্রস্থচ্ছেদ। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রে আধানগুলো যেতে, দেখবে আধানগুলো যেতে, যদি আমি 1 কোটি আধান পাঠাবো, 1 কোটি আধান যাবে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে। ধর একটা সরু গেট, হঠাৎ করে ভূমিকম্প শুরু হলো, এতজন ছাত্রছাত্রী যদি আমরা বেরোনোর চেষ্টা করি হুড়মুড়িয়ে, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমাদের বাধা বেশি, কারণ গেটটা হচ্ছে সরু। যদি আমি দেখা গেল পুরো দেওয়ালটা যদি গেট থাকে তাহলে বেরোতে কোনো বাধা হবে, কোনো বাধা হবে না। ওরা বলছে যে নল যখন সরু হচ্ছে তখন আধানগুলো যেতে কি হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। নল যখন প্রশস্ত হচ্ছে তাহলে আধানগুলো কিন্তু বিনা বাধায় যেতে পারছে। তার মানে বিনা বাধায় যাচ্ছে মানে রেজিস্ট্যান্স নেই, রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা। তাহলে নল যত সরু হবে রেজিস্ট্যান্স মানে বাধাটা তত পাচ্ছে। তার মানে কি নল সরু হলে প্রস্থচ্ছেদ কমবে না বাড়বে, কমে যাবে। তাহলে ওরা বলছে প্রস্থচ্ছেদ যখন কমে গেল, নল যখন সরু হলো, বাধার মানটা কি হলো, বেড়ে গেল। আবার যদি নলটা প্রশস্ত হয়ে যায় তাহলে আধানগুলো অবাধে যেতে পারে, বিনা বাধায় যেতে পারে। অর্থাৎ প্রশস্ত বেশি হলে, ক্ষেত্রফল বেড়ে গেলে রেজিস্ট্যান্সের মান কি হবে, কমে যাবে। ডিপেন্ড করলো টেম্পারেচার। স্যার ইকুয়েশনে টেম্পারেচার দেখালো না কেন? কারণ আমরা জানি টেম্পারেচার দিলেই ধাতুর দৈর্ঘ্য বাড়ে, টেম্পারেচার দিলেই ধাতুর দৈর্ঘ্য বাড়ে। তাহলে টেম্পারেচার যখন বাড়ছে তখনই বাড়ছে ধাতুর দৈর্ঘ্য, যখনই টেম্পারেচার বাড়ছে তখনই বাড়ছে ধাতুর দৈর্ঘ্য। আর ধাতুর যখন দৈর্ঘ্য বাড়ছে বা পরিবাহীর দৈর্ঘ্য যখন বাড়ছে তখন রেজিস্ট্যান্স কি হচ্ছে, বাড়ছে। এরা দুটো কি একই জিনিস? এটা ডিপেন্ড করবে এর উপরে, এটা ডিপেন্ড করবে এর উপরে। তাহলে আমরা জানি ক্লাস 10-এ আমরা ভেদের অঙ্ক শিখে এসেছি 12-13 নম্বর চ্যাপ্টারের দিকে, যে যদি a প্রপোর্শনাল টু b, a প্রপোর্শনাল টু c, a প্রপোর্শনাল টু d হয় তাহলে a প্রপোর্শনাল টু কত হয়, bc d। কোন নিয়ম এটা? বাপদাদার নিয়ম, এখন যৌগিক ভেদের নিয়ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে এটার উপর ডিপেন্ড করবে না, কারণ এটা মানে হচ্ছে এটা। তাহলে আমরা আলটিমেটলি ইকুয়েশন আমরা দেখতে পেলাম যে এরকম আসবে যে আর প্রপোর্শনাল টু এল, তাহলে রোধ পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করবে। আর প্রপোর্শনাল টু তাহলে কত হচ্ছে 1/a, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। তাহলে আমরা টোটাল দুটো ইকুয়েশন থেকে লিখতে পারি আর প্রপোর্শনাল টু তাহলে কত হচ্ছে L/A। যদি একটা কনস্ট্যান্ট নিই সমানুপাতে উঠানোর জন্য তাহলে আর ইকুয়ালস টু রো ইনটু L/A। এই রোটাকে বলা হয় রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। এর উপর থেকে ম্যাক্সিমাম কোশ্চেন থ্রো করেছে, তবে এখান থেকে কোশ্চেন কিভাবে আমরা টেকেল করব সেটা একটু চেষ্টা করব। আগে দেখে নিচ্ছি যে কেমন টাইপের কোশ্চেন, কিভাবে কোশ্চেন ওরা থ্রো করতে পারে। আমরা দেখে নেব যে ধরি একটা পরিবাহী আমি নিলাম, যে কোনো একটা পরিবাহী, যদি এটাই আমার পরিবাহী হয়, এটা যতটুকু প্রস্থচ্ছেদ আছে এর গোলাইটা আমি টানবো, প্রস্থচ্ছেদ বাড়বে না কমবে? কমবে। আমি যখন এটাকে টানবো, লম্বা করব, তখন তারটা ধীরে ধীরে কি হবে, সরু হবে। তাহলে তারটা যখন সরু হচ্ছে তার মানে কি এই যে এরিয়াটা কমে যাচ্ছে। এরিয়া যখন কমে যাচ্ছে তখন রেডিয়াস বাড়ছে না কমছে?
রেডিয়াসও কমছে, কারণ এটা হচ্ছে তার সেন্ট্রাল পয়েন্ট। এই সেন্ট্রাল পয়েন্টের সাপেক্ষে এটা হচ্ছে একটা বৃত্ত, তাহলে এটাকে যখন আমি টানবো তখন বৃত্তটা কি হবে, ছোট হবে। বৃত্ত যদি ছোট হয়ে যায় তাহলে রেডিয়াসের মানও কি হবে, ছোট হবে। ওরা এখান থেকে কম্পেয়ারিং কোশ্চেন প্রচুর প্রচুর তুলবে। ওরা বলবে যে পরিবাহীর দৈর্ঘ্যকে আগের তুলনায় এত পার্সেন্টেজ বাড়ানো হলো, পরিবাহীর দৈর্ঘ্যকে আগের তুলনায় এত পার্সেন্টেজ কমানো হলো, পরিবাহীর ব্যাসার্ধকে এত বাড়ানো হলো, এত কমানো হলো। তখন আমরা কিভাবে অ্যান্সারগুলো করব, শর্ট ট্রিক্সে আমরা অ্যান্সার কিন্তু করতে পারি। যদি আমরা ট্রিক্স ব্যবহার করি তবু অ্যান্সার করতে পারি। তো এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই পরিবাহীটাকে আমি যেমন ছিল এখন, তো আমি দেখলাম টানলে লম্বাই বাড়বে, প্রস্থচ্ছেদে কমবে, তাহলে দুজনের গুণফল সর্বদা কি থাকবে, কনস্ট্যান্ট। দুজনের গুণফল সর্বদা কনস্ট্যান্ট। আবার যদি আমি মনে করি, মানে কেমন, যে এই পরিবাহীটা দেখা গেল এল যতটুকু ছিল, এখন যদি এই পরিবাহীটা লম্বা হয়ে যায় আরো, তাহলে এলটা বেড়ে গেল কিন্তু প্রস্থচ্ছেদটা কি হলো, তাহলে কমে গেল। প্রস্থচ্ছেদ কমে যাচ্ছে মানে একটা বাড়ছে একটা কমছে, এইরকম যদি কোনো ইতিহাস পৃথিবীতে আমরা পাই, তাহলে তাদের দুজনের গুণফল সর্বদা কি হয়, কনস্ট্যান্ট। কেন? কারণ বয়েলের সূত্র বলছে ভি প্রপোর্শনাল টু 1/p। যদি ভি বাড়ে পি কমে, যদি পি কমে ভি বাড়ে, তাহলে এদের দুজনের গুণফল সর্বদা কি হবে, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কোনো পরিবর্তন হবে না। তার মানে আমি এইটুকু বলতে পারি যে এই পরিবাহীটার আয়তন যতটুকু হবে, এই পরিবাহীটার আয়তন ততটুকুই হবে। আয়তন কেন নিয়ে আসলেন স্যার? আমরা জানি আয়তন ভি সমান ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, জানা আছে না নেই? ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। তাহলে আমি দেখতে পাচ্ছি যখন তারটাকে টেনে লম্বা করছি, ক্ষেত্রফল বাড়ছে না কমছে? কমছে। অ্যাটেনশন রাখবি একটু। আমি দেখতে পেলাম এই পরিবাহীটাকে যখন টেনে লম্বা করে দিলাম, প্রস্থচ্ছেদটা কি হলো, কমে গেল। প্রস্থচ্ছেদ কমছে যখন লম্বাই বাড়ছে, তার মানে এল প্রপোর্শনাল টু কত, 1/a। লম্বাই যখন বাড়ছে প্রস্থচ্ছেদ তখন কমছে, তার মানে এদের দুজনের গুণফলটা কি হবে তাহলে, এ এল সমান তাহলে কনস্ট্যান্ট। এ এল মানে তো আয়তন। তার মানে একটা পরিবাহীকে আগে যা আয়তন থাকে, মোচড় দিলে আয়তন যা হবে, লম্বা করলে আয়তন যা হবে, যা করলে আয়তন যা হবে, সর্বদাই কনস্ট্যান্ট। কিন্তু তার দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল রেডিয়াসের পরিবর্তন ঘটবে। যেমন আমরা ক্লাস 10-এ অঙ্ক করেছিলাম, গোলক বলে একটা চ্যাপ্টার ছিল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, সেটা হচ্ছে 3 সেমি 4 সেমি 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি গোলককে একত্রিত করলে যে নতুন গোলক তৈরি হবে তার ব্যাসার্ধ কত। অ্যান্সারটা সব ছাত্রছাত্রী মুখস্থ করেছিল 6 সেন্টিমিটার। ছিল না এরকম? সবার মুখস্থ ছিল। কেন? কারণ তিনটা গোলককে একত্রিত করলে বড় গোলকের আয়তন যা হবে, মানে তিনটা ছোট ছোটকে যোগ করলে যা হবে, বড় গোলকটার আয়তন সেমই হবে। ওই গল্পটায় এটার আয়তন যা হবে এটার আয়তন সেম হবে। দেখ কোশ্চেনগুলো আমরা কিভাবে দেখবো, একটু এগুলো লিখিয়ে দেবো, আমি চাপ নিবি না। এখন প্রশ্ন হচ্ছে, একটা পরিবাহী তার আগের দৈর্ঘ্যকে আমি ধরলাম এল, ধরে নিচ্ছি আমি কত, এল, এবং আগের ক্ষেত্রফল ধরে নিচ্ছি কত, এ। এবার আমি কি করলাম, পরিবাহীটাকে দৈর্ঘ্য বৃদ্ধি করলাম, কত গুণ বাড়ালাম, এন গুণ ধরে নিচ্ছি আমি, যে পরিবাহীর দৈর্ঘ্যটাকে, বা এন গুণ বলছি না আমি, এখন পরিবাহীটাকে একটু বাড়ালাম, লম্বা করলাম। লম্বা করতে গেলে দৈর্ঘ্যটা আগের মতো থাকবে আর চেঞ্জ হবে, চেঞ্জ হবে। তাহলে দৈর্ঘ্যটাকে চেঞ্জ করে করলাম কত, এল ড্যাশ, ক্ষেত্রফলটাও চেঞ্জ হয়ে হলো কত তাহলে, এ ড্যাশ। কিন্তু আগের আয়তন আর পরের আয়তন সর্বদা কি থাকবে, সেম। তাহলে আগের আয়তন কত হবে বলতো, ভি ইকুয়ালস টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু এল। পরের আয়তন তাহলে কত হবে বলতো, ভি ড্যাশ ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, এ ড্যাশ ইনটু এল ড্যাশ। তাহলে যদি আমরা দেখতে পাচ্ছি এ আর এল, এই যে ইকুয়েশনটা, এ আর এল দুজনেই যদি পরিবর্তন হয় তাহলে আর এর মান পরিবর্তন হবে না? এই যে ইকুয়েশন আর ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ, এই ইকুয়েশনে এটা তো কনস্ট্যান্ট, যদি এটাও পরিবর্তন হচ্ছে এটাও পরিবর্তন হচ্ছে, তাহলে এর মান পরিবর্তন হবে না, হবে না? এর মান পরিবর্তন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগের আর একটা হবে আর পরের তার আরেকটা আর হবে। আগেরটাকে ধরছি আর, পরেরটাকে ধরছি তাহলে কত, আর ড্যাশ। তাহলে ভালো করে দেখ, তাহলে আমি লিখতে পারি না যে আর বাই আর ড্যাশ বা আর ড্যাশ বাই আর, ভালো করে দেখ, আর ড্যাশের সূত্র কি তাহলে, রো ইনটু এল বাই এ, আর নিচেটা তাহলে কত হবে, রো ইনটু এল বাই এ ড্যাশ। হবে না, হবে না? প্রশ্নটা কেমন করে দেখ, আমার কাছে প্রশ্ন হচ্ছে পরিবাহী ওটাই, ওকে টেনে লম্বা করলাম, পরিবাহী ওটাই, ওকে টেনে লম্বা করলাম, ধাতুটা কি চেঞ্জ হয়েছে? ও সরি, আর ড্যাশটা উপরে হবে। তাহলে এখন দেখ, পরিবাহী ওটাই, ওকে টেনে লম্বা করছি, তার মানে কি উপাদানটা চেঞ্জ হচ্ছে না, তার মানে রো এর মান কখনো চেঞ্জ হবে না। শুধু চেঞ্জ হবে কি, দৈর্ঘ্য আর
ক্ষেত্রফল। তাহলে এটা আর এটা কি করলি, কেটে দিলি। তাহলে আর ড্যাশ বাই আর ইকুয়ালস টু কত আসছে বলতো, এল ড্যাশ বাই এ ড্যাশ ইন্টু এটা ঘুরে যাবে এ বাই তাহলে কত এল। তাহলে অ্যাপ্রক্সিমেটলি আসছে কত, মানে এ বাই এ ড্যাশ ইন্টু এল ড্যাশ বাই কত এল। এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর ড্যাশ বাই আর, এগুলো থেকে আমরা কিভাবে ম্যাথ করব সব দেখাবো। তাহলে এগুলো তো আমাদের মাথায় রাখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আগের আয়তন যা হবে পরের আয়তন কি হবে, সেম হবে। তাহলে আগের আয়তনটা কত এ এল, পরের আয়তনটা কত এ ড্যাশ এল ড্যাশ। তার মানে আলটিমেটলি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ ড্যাশ বা এল বাই এল ড্যাশ সমান তাহলে কত হচ্ছে এ ড্যাশ বাই, আসবে না, এ ড্যাশ বাই কত আসছে। তাহলে এইগুলো জায়গায় আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, রাখারও দরকার নেই, আমি নিয়ে চলে আসবো শর্ট জায়গাতে, একটু মনে রাখলে সুবিধা। তাহলে এটা আমি পেলাম, আর এল বাই এল ড্যাশের মান কত পেলাম এ ড্যাশ বাই এ। যদি মানটাকে বসিয়ে দিই তাহলে কত আসবে, এ বাই এ ড্যাশ ইন্টু এ বাই এ ড্যাশ। আলটিমেটলি দেখাচ্ছে কত, তাহলে এ স্কোয়ার বাই এ ড্যাশ তার আসবে। এগুলো তো, এইগুলো থেকে আমাদেরকে ম্যাথ করতে হবে, খুব ইজিলি ম্যাথ হবে। তার মানে জেনে রাখতে হবে একটা কথা, এগুলো দরকার নেই, এমনিতে পেরে যাব। শুধু এইটুকু মাথায় রাখবো, কোনো পরিবাহীকে টেনে যদি আমরা লম্বা করি বা টেনে যদি কিছু পরিবর্তন করি, যদি টানি তাহলে লম্বাই বাড়বে, ক্ষেত্রফলে কমবে, ক্ষেত্রফলে কি হবে কমে যাবে। এখন ওরা বলছে যে লম্বাই বাড়লে ক্ষেত্রফল কমবে, মানে রেডিয়াস কমবে। আমি যদি লম্বাই টেনে এন গুণ বাড়াই, কত গুণ এন গুণ, লম্বাই টানলাম এন গুণ বাড়ালাম, তাহলে ব্যাসার্ধ কি হবে 1/n গুণ কমবে, ব্যাসার্ধ তো কমবে। লম্বাই তুই যেমন বাড়াবি, যত টানবি ব্যাসার্ধ তত কি হবে কমবে। তাহলে একটা বাড়ছে একটা কমছে, তার মানে ব্যস্তানুপাতিক না ব্যস্তানুপাতিক নয়। তাহলে দৈর্ঘ্যটাকে কি করছিস, বাড়াচ্ছিস, কত গুণ বাড়াচ্ছিস, তাহলে ব্যাসার্ধটাকে কত গুণ কমাবি 1/n গুণ, বুঝতে পারলি না। মানে যতটুকু বাড়াচ্ছিস ততটুকু শুধু 1 বাই হয়ে যাবে ব্যস্তানুপাতিকে, সেই জন্য দিয়ে ওরা কোয়েশ্চেন দেবে। তাহলে এইটুকু একটু টুকে নে, তারপর আমি কোয়েশ্চেনটা দেখাচ্ছি। আগে ফ্রেমগুলো দেখাই কিভাবে টেকেল করতে হবে। কিছু লিখবি না, শুধু রেজিস্টিভিটির ক্ষেত্রে রোধের সূত্রতে লিখবি যে একটা হচ্ছে আর কার উপর নির্ভর করবে, দৈর্ঘ্যের উপর, আর নির্ভর করে কার উপর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ভর করবে কার উপর, উষ্ণতা, আর একটা হচ্ছে কি উপাদান। এই চারটা জিনিস লিখবি। কোন পরিবাহীর রোধ, কোন পরিবাহীর রোধ ধাতুর উপাদান কমা দৈর্ঘ্য কমা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও উষ্ণতার উপর নির্ভর করে। নির্ভর করে দিয়ে লিখবি অতএব আর প্রপোর্শনাল টু এল, আমি এগুলো সমান দিয়ে লিখেছি মানে ওয়ান কনস্ট্যান্ট বানিয়ে, তো লিখবি আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু 1/a দিয়ে লিখবি এই যে এটা। হয়েছে এটুকু। তারপরে এই দুটো ছবি বানিয়ে, এই যে এই দুটো ছবি বানিয়ে এইটুকু রাফ এটুকু রাখ, কিভাবে কাজে লাগাবো একটু পরে দেখতে পেয়ে যাবে। এই দুটো পরিবাহীর ছবি লাগিয়ে এইটুকু টুকে রাখ, তোরা বুঝতে পারছিস এমনিতে যে আগের দৈর্ঘ্য এত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, রোধ এত, পরে এত এত। আমরা দুটো লাইন মনে রাখবো, একটা কথা বলেছি আগের আয়তন পরের আয়তন সেম, আর একটা হচ্ছে যে পরিবাহী দিয়ে দেখ, পরিবাহীর দৈর্ঘ্যকে বাড়ালাম, এদিকে স্যার প্লিজ অ্যাটেনশন। আগে একটা পরিবাহী ছিল, ধরে নে এটা একটা পরিবাহী ছিল, থাকার দরুন তার দৈর্ঘ্য ছিল কত বললাম এল, প্রস্থচ্ছেদ কত ছিল এ, তাহলে এর একটা রেজিস্ট্যান্স পাবি, সেটা কত হচ্ছে আর। তো এবার যদি এই পরিবাহীটাকে টেনে আমি লম্বাই বাড়িয়ে দিই, তাহলে আগের মতো কি আর প্রস্থচ্ছেদ থাকবে, শুরু হয়ে যাবে। তো এল যখন এল ড্যাশ হলো, এটা যখন এ ড্যাশ হয়ে গেল, তার মানে নিশ্চয় রোধটাও চেঞ্জ হবে, তাহলে রোধটা হচ্ছে কত আর ড্যাশ। ওরা তো এইভাবে বলবে যে একটি পরিবাহীর দৈর্ঘ্য আগে ছিল এত,
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলবে না, পরিবাহীর দৈর্ঘ্যটাকে এতটুকু বাড়ানো হলো, তাহলে পরবর্তী রোধ কত হবে? সূত্র হচ্ছে একটাই, দৈর্ঘ্য যদি বাড়াই কত গুণ বাড়ালো? n গুণ। কত গুণ? আগের দৈর্ঘ্য ছিল l, পরে বাড়িয়েছে l ড্যাশের মান কত? n ইন্টু l। l ড্যাশটা বাড়িয়েছে কতটুকু? n ইন্টু l, মানে আগের তুলনায় কত গুণ বাড়িয়েছে? n গুণ। তো বলছে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স এটার মান আসবে r ড্যাশ ইকুয়ালস টু n স্কোয়ার ইন্টু r। এটা হলো সূত্র, মনে রাখতে পারবি না? পারবি না? মানে একটা পরিবাহীর দৈর্ঘ্য কিছু ছিল, সেটা থাকার পর তাকে আমি লম্বাই বাড়ালাম, দৈর্ঘ্য বাড়বে। যদি আগের n গুণ বাড়ে, ওরা n এর মান বলে দিবে 2 গুণ বা 3 গুণ বা 4 গুণ বলে দিবে, যত গুণ বাড়বে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্সটা হবে r ড্যাশ সমান n স্কোয়ার r। তোরাই দেখলি যে স্যার যখন l বাড়বে, যখন l বাড়বে তার মানে rটা কি হবে? তাহলে কমবে। l যদি n গুণ বাড়ে তাহলে rটা আগের তুলনায় কত গুণ কমবে? 1/n গুণ, মানে রেজিস্ট্যান্সটা কত হবে? মানে ব্যাসার্ধ, রেডিয়াস, তাহলে কত হবে? r/n। বুঝতে পারলি না? আগের চাইতে n গুণ দৈর্ঘ্য বাড়ালো, তাহলে আগের চাইতে রেডিয়াসটা কি হবে? n গুণ কমবে। n গুণ কমা মানে কত? 1/n। যদি এইরকম হয় তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স আসবে r ড্যাশ ইকুয়ালস টু n স্কোয়ার ইন্টু 4, n টু দি পাওয়ার 4 ইন্টু r। বল, r/n, r ড্যাশ ইকুয়ালস টু, মানে বুঝতে পারলি না? ওরা বলছে আগের চাইতে যদি দৈর্ঘ্যটা n গুণ বাড়ে, আগের চাইতে, তার মানে কি ব্যাসার্ধটা আগের চাইতে n গুণ কমবে। কমা মানে ব্যস্তানুপাতিক, কমা মানে ব্যস্তানুপাতিক, মানে কত? 1/, আগের চাইতে, মানে আগের রেডিয়াস কত ছিল? r, তাহলে পরবর্তী রেডিয়াস কত? r ড্যাশ, তাহলে সমান হচ্ছে কত? r/n। দুটো কথা আমাদের রাখতে হবে। যদি কোশ্চেন এরকম দেই যে একটি ধাতুকে টানার ফলে আগের দ্বিগুণ বেড়েছে, কত গুণ? তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স কত? তার r ড্যাশ ইকুয়ালস টু n স্কয়ার r। যদি ওরা বলে যে ব্যাসার্ধ এত গুণ কমেছে, তাহলে সূত্র কি? n টু দি পাওয়ার 4 ইন্টু r। এটা হলো শর্ট ট্রিক্স রুলস। এর কি বাস্তবতা আছে? তোকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখ। তাহলে ধর আগের রোধ সমান, তাহলে কত? আমি শর্টে দেখাচ্ছি। আগের রোধ, তাহলে r ইজ ইকুয়াল টু কত বলতো? রো ইন্টু, তাহলে পরবর্তী রোধ কত হবে? তাহলে r ড্যাশ ইকুয়ালস টু রো ইন্টু l ড্যাশ বাই a ড্যাশ। তাহলে l ড্যাশটা কতটুকু বেড়েছে বলতো? nl। তাহলে রো ইজ ইকুয়াল টু কত? তাহলে n ইন্টু l। তাহলে a ড্যাশটা কোথায় পাবি? a ড্যাশটা পেতে গেলে তোকে করতে হবে আগের আয়তনের সাথে পরের আয়তন কম্পেয়ার করতে হবে। আগের আয়তনটা কত? al, পরের আয়তনটা কত? a ড্যাশ l ড্যাশ। তাহলে এখান থেকে দেখ a ড্যাশের মান কত আছে বলতো? a ড্যাশ ইকুয়ালস টু a l বাই তাহলে কত? l ড্যাশ। আর l ড্যাশের মান তোরা কত পেলি? a l বাই তাহলে কত? nl। l ড্যাশের মান কত পেয়েছিস রে? nl পাসনি? এই তো l ড্যাশের মান হচ্ছে n ইন্টু l। তাহলে এটা আর এটা কেটে গেল, পড়ে থাকলো কে? শুধুমাত্র a বাই n। এটা কার মান পেলি? মান বসিয়ে দে এখানে। তাহলে a ড্যাশের মান হচ্ছে কত? a বাই n। nটা ঘুরে যাবে না উপরে, তাহলে n স্কোয়ার রো ইন্টু l বাই a। এটার মান কত? আর না? তাহলে দেখ তো প্রমাণ এসছে না আসেনি? n স্কোয়ার ইন্টু r। মনে রাখতে পারবি তো? সেকেন্ড প্রমাণটা দেখাচ্ছি, দেখ। তাহলে আমি একবারে লিখছি, আর বোঝানো দরকার নেই, একবারে ডিরেক্টলি। তাহলে r ড্যাশ বাই r, r ড্যাশ বাই r একবারে লিখে দিলাম অনুপাত করে। ঠিক আছে, বাদ দিয়ে দে, ওটা তোদের অসুবিধা হচ্ছে তো ওটাকেও বাদ দিয়ে দে, চাপ নেওয়ার ব্যাপার নেই। একটু আর ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখ। r ইজ ইকুয়াল টু সূত্র কত? রো ইন্টু l বাই a। রেডিয়াস দিয়ে গল্প করবো, তাহলে রো ইন্টু l বাই পাই ইন্টু r স্কোয়ার। কোনো অসুবিধা আছে? যদি এটাও অসুবিধা হয় তো এটাকেও বাদ দে, l বাই a রাখ। ভারী লাগছে স্যার, বাদ দিয়ে দে। আমাকে ভারী লাগছে, তোদের লাগছে না জানি না। l বাই a থাকলো, ভেরি গুড। তাহলে পরবর্তী এর জন্য কত হবে? তাহলে ওর জন্য তাহলে হবে কত? r ড্যাশ সমান রো ইন্টু l ড্যাশ বাই, জীবনেও রো চেঞ্জ হবে না, ধাতু চেঞ্জ হলে রো চেঞ্জ হবে। এবার তাহলে দেখ আমি কম্পেয়ার করব, কম্পেয়ার মানে অনুপাত। তাহলে r ড্যাশ বাই r সমান তাহলে কত হচ্ছে? রো ইন্টু l ড্যাশ বাই a ড্যাশ বাই তাহলে কত হচ্ছে? রো ইন্টু l বাই a। চল গল্প দিয়ে দেখি কি হয়। রো রো কি হবে? ঘুমিয়ে যাবে। তাহলে পড়ে থাকলো কে? l ড্যাশ বাই a ড্যাশ ইন্টু a বাই l, এটাই তো? তাহলে l ড্যাশ বাই কি রে? l ড্যাশ বাই l কর, l ড্যাশ বাই l ইন্টু a বাই কত? কিছুক্ষণ আগে আপে বের করেছি, এটার মান দেখ কি, ওটার জন্য বের করেছিলাম। তাহলে a বাই কত? a ড্যাশ ইন্টু তাহলে কত হচ্ছে? a বাই a ড্যাশ। তাহলে এটাকে আলটিমেটলি কি লিখতে পারি?
এ বাই এ ড্যাশ তার স্কোয়ার। আচ্ছা বলতো এ সমান কত? পাই আর স্কোয়ার। এ সমান কত? পাই আর স্কোয়ার। পরবর্তী ক্ষেত্রফল মানে কত? পাই আর ড্যাশ তার স্কোয়ার, এটাই তো, আর ড্যাশ তার স্কোয়ার। এখন দেখ গল্পটা একটু দাঁড়িয়ে যা। আমি দেখলাম যে যখন দৈর্ঘ্যটা এন গুণ বাড়লো, রেডিয়াসটা এন গুণ কমবে, তাহলে পরবর্তী রেডিয়াসের মান কত হবে? আর বাই এন। পরবর্তী রেডিয়াসের মান বুঝতে অসুবিধা হচ্ছে কি? তাহলে দেখ গল্পটা এরকম আসছে, তাহলে এরকম আসলাম, এপারে নিয়ে চলে আসলাম। তাহলে দেখ, তাহলে উপরে তো পায়ের স্কোয়ার থাকলোই, নিচের গল্পটা হচ্ছে কি পাই থাকলো, আর মাথায় কিন্তু একটা স্কোয়ার আছে বাইরে, আর এখানে হবে কত দেখতো? আর ড্যাশের জায়গায় হচ্ছে আর বাই এন তার স্কোয়ার, মানে আর স্কোয়ার বাই এন স্কোয়ার। বুঝতে কোনো অসুবিধা নেই। এবার চল, পাই আর পাই কেটে গেল, এটা আর এটা, এন স্কোয়ারটা ঘুরে উপরে, তারপরে টোটালে এন টু দি পাওয়ার 4। মানটা কত পেলি? আর ড্যাশ বাই আর সমান এন টু দি পাওয়ার 4। তাহলে আর ড্যাশ বাই আর সমান এন টু দি পাওয়ার 4। তাহলে আর ড্যাশ সমান কত? মিললো না? আগেরটা মিলেনি। এই দুটো লাইন মুখস্থ রাখবে, এগুলো ডিটেল দেখালাম শুধুমাত্র। যদি কোনোদিন হতভাগা আমাদের মতো জায়গায় আসিস, ছাত্ররা দেখতে চাইতে পারে। কোন পরিবাহীর দৈর্ঘ্য আগের তুলনায় এন গুণ বৃদ্ধি পেলে, দিয়ে এইটুকু টুকবি, আগেরটুকু, কোন পরিবাহীর দৈর্ঘ্য আগের তুলনায় এন গুণ বৃদ্ধি পেলে, দিয়ে আগেরটি চিনতে পারছিস কোনটা? কোন পরিবাহীর দৈর্ঘ্য আগের তুলনায় এন গুণ বৃদ্ধি পেলে, এই যে এইটুকু আগের, এইটুকু, এই দিকটা। আর ভাষা লেখা দরকার নেই, কিন্তু ভাষা আসবে না তোর পরীক্ষায়, যে এগুলো টুকে দিবি। আর এইটুকু টুকা হয়ে গেলে পরেরটাতে লিখবি ব্যাসার্ধ আগের তুলনায় 1/n গুণ কমলে। এই ইউনিভার্সিটির ছাত্র জানিস, আর একটা জানিস, এটা ইউনিভার্সিটির ছাত্র, চালাস না। এইগুলো তো ভালো বুঝবি, এইগুলোতে এতটা জানিস। এখান থেকে যদি নিটের কোশ্চেন হতো সবটি পারতিস, যদি এইগুলো থেকে নিট যেই মেন্স হতো তোর আগে টপ হতিস। হ্যাঁ বল, ইনস্ট্যান্টেনাস। আচ্ছা যাক, ভাবনা চিন্তা প্রত্যেকে নিজের মতো। আমি তো একটা জিনিস জানি, যে বোঝার ক্ষমতা প্রত্যেকে নিজের মতো, অ্যান্সার দেওয়ার ক্ষমতাও নিজের মতো, যেটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, তোদের গল্প শুনিয়েছিলাম এগুলো ব্যাপারে। চল আজকে কোশ্চেন দেখ, আমরা আমরা এঁকে ফেলবো এটা 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 এটা, ঠিক আছে? আয় গল্প 10 5 1 2 1 2 10 5 1 2 10 চল লিখ।
এই সার্কিটের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন বল। এবং এই গল্প ওরা বলছে সার্কিটের ক্ষেত্রে কারেন্ট কত হবে এবং কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কারেন্ট কত এবং কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। ওরা অপশান দিয়েছে কারেন্টের মান হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার, B2A থ্রো ই, অনেকগুলো অপশান দিয়েছে। অপশানগুলো লিখবো না, সময় লাগবে শুধু। তোরাকে অবশ্যই অপশানগুলো লিখিয়ে দেবো, চট করে কর। তোরা লিখতে লিখতে আমি অপশান লিখে দিচ্ছি, যা। 5/9 অ্যাম্পিয়ার ফ্রম A to B, 5/9 অ্যাম্পিয়ার from A to B through E and আছে স্যার 1.5 ampere from B to A, 1.5 ampere from B to A through E, 0.2 ampere from B to A, 0.2 B to A, 2 from B to A through E। D নাম্বার অপশন হচ্ছে 0.5 A from A to B, 0.5 from A to B, 0.5 এগুলো সব অ্যাম্পিয়ার from A to B through E। চল কি করা যায় দেখি, হয়েছে লেখা? তুই সঙ্গে সঙ্গে লিখে নিয়েছিস, বাহ। থ্রো ই মানে ইয়ের মধ্য দিয়ে হয়েছে স্যার, অ্যান্সার হয়ে গেছে। কোয়েশ্চেনে বলছে ফলোইং দ্য সার্কিট, এই সার্কিটকে অনুসরণ কর, টোটাল কারেন্ট বের কর এবং কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা বল। বি থেকে এ দিকে যাবে স্যার, কেন? নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, কিন্তু ভিতরে যে গোলমাল আছে, ভিতরে যে দুটো কোষ আছে, পৃথিবীতে জেনে রাখবি কোনোদিন লাইটের ব্যাটারি ভরেছিস? টর্চ লাইটের কে কে ভরেছিস? ব্যাটারিগুলো দেখতে কেমন? আচ্ছা গোল আছে, ঠিক আছে। আগের একগুলো ব্যাটারি পাওয়া যেত লম্বা লম্বা, ছিল না? ঘড়ির ব্যাটারি দেখেছিস? ঘড়ির ব্যাটারির দুই প্রান্তটা কেমন? এক প্রান্তটা প্লেন, এক প্রান্তটা একটা ফোটার মতো আছে। সেরকমই দেখবি যে বর্তমান পরিস্থিতি লাইটের ব্যাটারি দেখবি যে গোল আছে, কিন্তু এক সাইডে কাংড়া কাটা দাগ আছে, একটা এক সাইডটা প্লেন আছে। তুই যদি যেমন তেমন ভাবে লাগিয়ে দিস লাইট জ্বলবে না। কেমন ভাবে লাগাতে হয়? একটা কাংড়া কাটার গায়ে একটা প্লেন, জানিস এটা? ফিজিক্স থেকে শিখতে পারবি, লাইট ভুল লাগাবি আবার। মানে গোল থাকবে, বা ঘড়ির ব্যাটারিকে বুঝ, ঘড়ির ব্যাটারির একটা ফোঁটা থাকে না, ফোঁটার মতো, আর একদিকটা প্লেন, তাহলে একটা ফোঁটার গায়ে একটা প্লেন লাগাতে হয়, তারপরে আবার ফোঁটা, তারপর প্লেন। তুই যদি দুটোর প্লেন একদিকে লাগিয়ে দিস ব্যাটারি চলবে না, লাইট চলবে না। তার মানে কি একটা ফোঁটার গায়ে একটা প্লেন, তার মানে কি একটা কাংড়া কাটার গায়ে একটা প্লেন, এটাকে বলা হয় রাইট প্রসেস। কি প্রসেস? আর দুটো যদি সেম লাগিয়ে দিস তাহলে সেটাকে বলা হয় কি? রং প্রসেস। এখন তুই দেখ ব্যাটারির ক্ষেত্রে উচ্চ বিভবের সাথে কানেকশন আছে, এটা রং প্রসেস না সেম প্রসেস? রং প্রসেস। আমাদের ব্যাটারির সিরিজ সিস্টেম, এদিকে আমাদের কোষের সিরিজ সিস্টেম হচ্ছে কি উচ্চ বিভবের সাথে থাকবে কে? নিম্ন বিভব, আবার তার সাথে থাকবে কে? উচ্চ বিভব, আবার তার সাথে থাকবে কে? নিম্ন বিভব। এটাকে বলা হয় রাইট প্রসেস। এটা কি বলা হয়? রাইট প্রসেস যদি হয় তাহলে মোট বিভব প্রভেদ মানে টোটাল যোগফল, টোটাল যোগফল। এখন তুই মনে কর তোর লাইটে, এদিকে অ্যাটেনশন, একটা লাইটে দুটো ব্যাটারি দিবি, লাইট বেশি আলো দেবে না তিনটে দিলে বেশি হবে? দুটো ব্যাটারি, ধর লাইট বড় বানাবো বিশাল, যেগুলো পুলিশরা নিয়ে বেড়ায়, ওদের ব্যাটারি বেশি থাকে, পাওয়ার বেশি থাকে। তার মানে তুই মনে কর একটা ব্যাটারির পরিবর্তে যদি দুটো ব্যাটারিওয়ালা লাইট নিই, তা লাইটটা বেশি হবে না কম হবে? ওর পরিবর্তে যদি তিনটে ব্যাটারিওয়ালা নিই আরো বেশি হবে, কারণ ওইগুলো রাইট প্রসেসে লাগানো আছে। লাইট যখন জ্বলছে তার মানে তুই জেনে নিবি নেগেটিভের সাথে পজিটিভ, পজিটিভের সাথে নেগেটিভ, এটাকে বলা হয় রাইট প্রসেস। এই রাইট প্রসেসের ক্ষেত্রে যদি একাধিক ব্যাটারি দিস তাহলে মোট বিভবটা হবে যোগফল। কিন্তু যদি তুই 14টা ব্যাটারি লাগালি, স্যার
যদি তুই 14টা ব্যাটারি দিলি কিন্তু ভুল প্রসেসে লাগিয়ে দিয়েছিস তাহলে কারেন্ট পাবি? কারণ সেক্ষেত্রে মাইনাস হয়ে যায়, কারেন্ট পাওয়া যায় না, কারেন্ট জ্বলে না, বাল্ব জ্বলে না। তার মানে প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে রং প্রসেস, এটা হচ্ছে কি তাহলে? এটা হলো রাইট প্রসেস, এটা হলো রং প্রসেস। রাইট প্রসেসের ক্ষেত্রে টোটাল বিভব মানে টোটাল সার্কিটের বিভব মানে যোগফল। টোটাল সার্কিটের বিভব মানে কি রে? মনে রাখবি কিয়ামত পর্যন্ত। আর রং প্রসেসের ক্ষেত্রে টোটাল বিভব মানে কি? বিয়োগফল। টোটাল বিভব মানে কত? বিয়োগফল। এখানে তুই দেখতে পাচ্ছিস বলছে টোটাল সার্কিটে কারেন্ট বের করো। আমরা সূত্র কিভাবে টেকেল করি? আমাদের নিয়ম হচ্ছে আগে ডাটা কালেকশন করা। টোটাল সার্কিটে কি কি ডাটা দিচ্ছে বল? ডাটা দিচ্ছে, কতটা দিয়েছে আমি দেখবো না। একটা রেজিস্ট্যান্স দিয়েছে, রোধ দিয়েছে, আর একটা কি দিয়েছে? ভি দিয়েছে। আর তোকে চেয়েছে কাকে? ভি 4টা দিক 5টা দিক সেটা দেখবো না, দিয়েছে ভি এর মান। দিয়েছে কার মান? রেজিস্ট্যান্স গুলো একাধিক দিক, কিন্তু আর পেয়েছি আর ভি পেয়েছি। আর চেয়েছে কাকে? আই কে। পৃথিবীতে বলতো আর ভি আই দিয়ে কোন সূত্র আছে? ভি ইকুয়ালস টু আই আর। এইভাবে কোশ্চেন টেকেল করবি। তাহলে ভি ইকুয়ালস টু আই আর, তাহলে চেয়েছে কার মান? আই। তাহলে আই সমান কত? তার মানে কোন সার্কিটের এভাবে বুঝবি, কোন সার্কিটের টোটাল কারেন্ট মানে কোন সার্কিটের টোটাল বিভব বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এই সার্কিটের টোটাল বিভব কি হবে? তাহলে দুটো বিভব আছে, একটা 10 একটা হচ্ছে 5। এরা রাইট প্রসেস না রং প্রসেস? রং প্রসেস। রং প্রসেসের টোটাল বিভব কত? বিয়োগফল। তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত টিকবে রে? 5 ভোল্ট। এবং টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স কত? তাহলে 2 3 আর 7 কত হলো রে? 2 3 7 10। ঠিক আছে, তাহলে টোটাল আর এর মান হচ্ছে কত? 10। তাহলে কারেন্ট কত দেখ? 5/10 সমান কত? হাফ না 0.5? হাফ নয়, 0.5 অ্যাম্পিয়ার। তাহলে 0.5 অ্যাম্পিয়ার। এখন দেখ আমার শক্তি যা আর ওর শক্তি একটা ধর, মনে কর দুজন মিলে আমরা রশি টানাটানি শুরু করলাম, দড়ি। কে কার দিকে আসবে? ও যদি শক্তি বেশি থাকে আবার, তো ধরে নে আমার শক্তি বেশি আছে, শক্তি বেশি আছে, তো যাকগে, তো আমি ওকে টেনে নিব। তার মানে দুটো ভোল্টের মধ্যে বিভব কার বেশি? এর। তাহলে কারেন্ট কে দিতে পারবে? এ কারেন্ট দিতে পারবে না। তাহলে কারেন্ট যায় উচ্চ বিভব থেকে। তাহলে এই কোষ কারেন্ট দিচ্ছে, তার উচ্চ বিভব এটা যাবে কোন দিকে? এ কোনো কাজ করতে পারবে? ওকে দমড়িয়ে মুচড়িয়ে ওর উপরে চলে যাবে। বুঝতে পারলি? তার মানে কারেন্ট যাচ্ছে এ থেকে থ্রো ই। অ্যান্সার বুঝতে পারলি না? কোশ্চেন কোশ্চেন টেকেল করতে শিখতে হবে। কোশ্চেনকে ছাল ছিলে দিবি শুধু। চল তাড়াতাড়ি তাড়াতাড়ি আরো কিছু কোশ্চেন সলভ করতে হবে। এইচএস পরপর যেন একটা এইমসে ডাক্তার হতে পারিস। তোদের মধ্যে একটাই সব বাপরে এইরকম হলো না। ইনশাল্লাহ স্যার হবে হবে ইনশাল্লাহ। এইরকম মনোবলটা তোদের মধ্যে নেই। আমি পৃথিবীতে কোনোদিন স্বপ্ন ছোট রাখি না। আমাকে আমার এক ম্যাচের মেয়ে ফোন করছে একদিন, যেহেতু ওদের কাছে অল টাইম ফ্রি থাকে ফোন, তো প্রশ্ন অ্যান্সারে, স্যার আপনাকে যখনই ফোন করছি পড়াচ্ছেন, এত কি করবেন পয়সা? আমি বলছি তোর মতো স্বপ্ন জেনে আমার, তোর মতো স্বপ্ন আছে? তোর স্বপ্ন কতটুকু? বলছে স্যার কোন রকম জেন পাস হলেই হবে। তো তোর স্বপ্ন যেখানে শেষ। আমার স্বপ্ন আছে যে 2টো ল্যাম্বরগিনি থাকবে বাড়িতে, 4টা রাজ রয়্যালস থাকবে। এগুলো নাম শুনেছিস কোনোদিন? তোরা এমনি বলে দিলি ব। আমিও জানি পারবো না, আমিও জানি, কিন্তু ওর জন্য আমি চেষ্টা করছি। রাজ রয়্যালস না হবে, একটা ভালো মোটর বাইক তো হবে। স্বপ্ন বড় রাখতে আমাকে পয়সা লাগে না, শুধু আকাঙ্ক্ষা করতে হয়, তার জন্য পরিশ্রম করতে হয়। নেক্সট কোয়েশ্চেন চল লিখ, আমি ভাষায় বলছি তাড়াতাড়ি হয়ে যাবে। দ্য রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার, দ্য রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার, অফ এ ওয়্যার, ওয়্যার WIRE, দ্য রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার, বড় অক্ষরে আর দিয়ে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে ঘির। আর হ্যাঁ ওহম, if it is melted and stretched, if it is melted and stretched, melted if it is, লিখে দিবি। কি লিখলাম আমি তাড়াহুড়ো করতে গিয়ে? it is melted and stretched to n times its original length, to n times its original length,
its original length, original length. The new resistance will be, এমনি দেখেই বুঝতে পারছিস কত হবে? হ্যাঁ, এন স্কোয়ার আর অপশান দিয়েছে ওরা, আর বাই এন, আর বাই এন অপশান দিয়েছে, এন স্কোয়ার আর অপশান দিয়েছে, তারপরে দিয়েছে আর বাই এন স্কোয়ার এন আর, আর বাই এন স্কোয়ার আর একটা দিয়েছে এন আর। এটা এসছে আমাদের নিট 2017 এ, 2017 সূত্র করালাম তো, এটা কোনো দরকার নেই, সূত্রই করে দিয়েছি। নেক্সট কোশ্চেন লিখ। এবার আমি একটাও করাবো না, তোরা নিজে নিজে পেরে যাবি সবগুলো। লিখ এ ওয়্যার অফ রেজিস্ট্যান্স, এ ওয়্যার অফ রেজিস্ট্যান্স, ওয়্যার অফ রেজিস্ট্যান্স 4 ওহম, it's stretched, প্রসারিত করা হলো টু twice, TWIC twice মানে 2, twice its original length, the resistance of stretched wire would be, মুখে মুখে অ্যান্সার হবে কত রে? কারণ কত গুণ বাড়িয়েছে? টোয়াইস মানে দ্বিগুণ, মানে এন গুণ, তাহলে নতুন রেজিস্ট্যান্স কত হবে? এন স্কোয়ার আর, ছিল না সূত্র? তাহলে পেয়ে গেলে অ্যান্সার। তাহলে অপশানগুলো হচ্ছে 8 ওহম, 16 ওহম, 2 ওহম, 4 ওহম, 4 ওহম। পার্সে লিখে রাখ 2013 সালে। তারপর কোশ্চেন লিখ। এগুলো মানে বুঝতে কি অসুবিধা হচ্ছে তোদের? যদি হয় বাংলা করে নিবি কোনো সময় আমার কাছে। তারপরে লিখ এ ওয়্যার অফ এ সার্টেইন ম্যাটেরিয়াল, certain CERTAIN, certain material is stretched মানে প্রসারিত করা হলো slowly, 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 প্রথম থেকে, a wire of a certain material is stretched slowly by 10%, পার্সেন্ট চিহ্ন দিয়ে 10%, ফুল স্টপ দে, its new resistance and specific resistance becomes respectively হয়, অ্যাকচুয়ালি টেবলি হয় না, আমি ভুল উচ্চারণ করলাম। অপশানগুলো লিখ। এ নাম্বার অপশান, both remain the same, B number option 1.1 times, কমা ওই লাইনে 1.1 times, হ্যাঁ ওই লাইনে কমা দিয়ে 1.1 times। C number option 1.2 times, কমা 1.1 times। D number option 1.21 times, 1.21 times, comma same।
কোশ্চেনটা একবার মানে দেখ, ওরা বলছে ওয়্যার অফ সার্টেন ম্যাটেরিয়াল, মানে একটা পরিবাহীকে একটা বিশুদ্ধ বা ভালো ধাতু দিয়ে তৈরি করা হয়েছে নিশ্চিত। ইট স্ট্রেচ স্লোলি, এটাকে ধীরে ধীরে বাড়ানো হয়েছে বাই 10%, আগের তুলনায় 10%, মানে এল ড্যাশ ইকুয়ালস টু পার্সেন্ট যেভাবে বের করে এল প্লাস এল ইন্টু 10/100। তারপরে ওরা বলছে ইটস নিউ রেজিস্ট্যান্স অ্যান্ড স্পেসিফিক রেজিস্ট্যান্স বিকামস, স্পেসিফিক রেজিস্ট্যান্স মানে এটা কখনো পরিবর্তন হবে না, তাহলে অ্যান্সার নিশ্চয় কোনটা হওয়ার কথা। এমনি দেখে বুঝতে পারছি, দেখ প্রথমে ওরা বলেছে সেম, একটা সেম আছে, বোথ সেম বলেছে, এটা হতে পারে, না হয় ওরা বলেছে টাইমস গুলো দিয়ে, এটা হবে না, সি নাম্বার হবে না, হয় 1 আর 4 এর মধ্যে হবে। তাহলে ওরা বলেছে নিউ রেজিস্ট্যান্স বের কর আর স্পেসিফিক রেজিস্ট্যান্স, তাহলে নিউ রেজিস্ট্যান্স কি করে বের করবি? আর ড্যাশ বাই আর এর সূত্র করবি, আর ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ ছিল না, তাহলে আর ড্যাশ বাই আর এ, ওখানে এল ড্যাশের জায়গায় শুধু মানটা বসাবি, এল ড্যাশের মান কত করবি? এল প্লাস এল ইন্টু 10/100 করতে পারবি না? সূত্রে বসাবি, অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, সূত্রে বসাবি, অ্যান্সারটা হবে ডি নাম্বার, অ্যান্সার হবে ডি নাম্বার। অন্তত পক্ষে 20 থেকে 30 খানা কোয়েশ্চেন আছে, তোদের একটাও আটকাবে না, এগুলো। লাস্ট কোয়েশ্চেন লিখে ছেড়ে দে, লিখবি না? এটা লিখে নে লাস্টে, ভালো লাগবে, এটা ভালো কোয়েশ্চেন আছে সেই জন্য দেখ, ভালো লাগবে লিখতে। লাস্ট লিখে নে, লাস্টে শুধু দ্য মাসেস অফ দ্য ওয়ার্স, এটা বোর্ডে 3 বার এসেছিল এই টাইপসের। দ্য মাসেস অফ দ্য ওয়ার্স, 1 ঘন্টা 1 মিনিট হলো, এখন আর 2 মিনিট লাগবে, 3 মিনিট হয়ে যাবে। দ্য মাসেস অফ দি ওয়ার্স অফ কপার is in the ratio of 1:3:5, 1:3:5, and their lengths are in the ratio in the ratio of 5:3:1, 5:3:1. Full stop there. That the masses of the wires of copper is in the ratio of 1:3:5, and their lengths are in the ratio of 5:3:1. The ratio of their electrical resistance is কত? The ratio of the electrical resistance is dash. অপশন গুলো লিখ, 1:3:5, বি নাম্বার অপশন 5:3:1, সি নাম্বার অপশন 1:25:125, ডি নাম্বার অপশন 125:15:1, 15:1, 15। লাস্টেরটা হচ্ছে 125:15:1। আমি করিয়ে দেবো না, হিন্টস দেবো। এই রিলেটেড কোয়েশ্চেন বোর্ডে বহুবার এসছে, কম্পিটিটিভ এক্সাম নিটেও একবার এসছে। তো দেখ কিভাবে করবি, তোকে চেয়েছে কার অনুপাত রে? রেজিস্ট্যান্স। আমরা রেজিস্ট্যান্সের সূত্র কি জানি? আর ইজ ইকুয়াল টু রো ইনটু এল বাই এ। এটাকে বাদ দিয়ে দে, এটা তো চেঞ্জ হবে না, ধাতু তো একটাই আছে, তার মানে আলটিমেটলি আসছে আর প্রপোর্শনাল টু এল বাই এর গল্প। এখন তোকে দিয়েছে কার অনুপাত? লেন্থ আর মাস। আচ্ছা, লেন্থের অনুপাত কত আছে বলতো? L1:L2 কত আছে? 1:5:1:, 5:3:1, 5:3:1। তার মানে L1 সমান কত? 5L, L2 সমান কত? 3L, L3 সমান তাহলে কত? L। মাস দিয়েছে কত বলতো একটু? 1:3:5। তার মানে M1 সমান M, M2 সমান 3M, আর M3 সমান 5M। অনেক সময় ডিরেক্টলি মান বসাতে গিয়ে ভুলভাল আসতে পারে, তোরা একটা কনস্ট্যান্ট ধরে কাজ করবি।
এবার তোরা দেখ, এখানে স্যার প্রশ্ন হচ্ছে যদি এ এর মান পেয়ে যায় তাহলে মান পেয়ে যাবো আমরা। এখানে আর সমান এল এর মান জানি, এর মান জানি না ক্ষেত্রফলের। উপস্থিত বুদ্ধিকে একটু কাজে লাগাবি। আমরা জানি ঘনত্ব, ভর সমান কি সূত্র জানি, বা ঘনত্ব ডি সমান হচ্ছে এম বাই ভি। তাহলে এম সমান কত বলতো, ডি ইন্টু ভি। আবার আমরা জানি ডি মান হচ্ছে ডেনসিটি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, জীবন চেঞ্জ হবে না। ধাতু চেঞ্জ হলে ঘনত্ব চেঞ্জ হবে, ধাতু হচ্ছে একটাই। তাহলে আয়তন সমান কি জানি আমরা, তাহলে ক্ষেত্রফল ইন্টু কি বলতো লেন্থ। তাহলে এটা তো কনস্ট্যান্ট, বাদ চলে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি এম সমান তাহলে কত হচ্ছে, এ এল, ওয়ানকে কনস্ট্যান্ট করে বানালাম। তাহলে এ সমান কত বলতো, এম বাই এল। তাহলে এ ওয়ান সমান বার করবি, এ টু সমান বার করবি, এ থ্রি সমান বার করবি, এখানে নিয়ে এসে মান বসাবি, অ্যান্সার চলে আসবে। সম্ভবত সি ডি এর মধ্যে অপশন হওয়া উচিত, সি বা ডি এর মধ্যে অপশন হওয়া উচিত। আরো অনেক কোশ্চেন আছে, তোরা সলভ করবি। যতগুলো কোশ্চেন আছে একটাও কিন্তু আটকাবে না। তাহলে আজকে আমরা এখান থেকে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।